ব্রাজিলের বিশাল বাজার এটা কিন্তু বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য বিরাট এক সুযোগের দরজা খুলে দিচ্ছে। তো আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে সেই সুযোগটা ঠিকঠাক কাজে লাগানো যায়, মানে দক্ষিণ আমেরিকার এই গেটওয়েতে সফলভাবে এক্সপোর্ট করার একটা স্ট্র্যাটেজিক গাইডলাইন। চলুন শুরু করা যাক। শুরুতেই সবচেয়ে ইন্টারেস্টিং তথ্যটা দিয়ে শুরু করি। মাত্র এক বছরে, মানে গত অর্থ বছর থেকে এই অর্থ বছরে ব্রাজিলে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ২৬%। ভাবা যায়? এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা একটা বিশাল ট্রেন্ডের সিগন্যাল দিচ্ছে, একটা বড় সম্ভাবনার ইঙ্গিত। আর এই গ্রাফটা দেখুন, এখানে ব্যাপারটা আরও পরিষ্কার। রপ্তানির পরিমাণ $১৪৭ মিলিয়ন থেকে এক লাফে $১৮৭ মিলিয়ন পৌঁছে গেছে। এই গ্রোথটাই বলে দিচ্ছে যে ব্রাজিলের বাজার বাংলাদেশি পণ্যের জন্য কতটা রেডি। এখন প্রশ্ন হলো, এই সুযোগটা কাজে লাগানোর সঠিক রাস্তাটা কি? এখানেই আসছে মূল বিষয়টা। ব্রাজিলে সফল হওয়ার একটা ফর্মুলা আছে, আর সেটা শুধু কম দামে পণ্য বিক্রি করা নয়। ফর্মুলাটা হলো ৩টা জিনিস। ১. কমপ্লায়েন্স বা সব নিয়মকানুন ঠিকঠাক মেনে চলা। ২. পণ্যের লেবেলিং অবশ্যই পর্তুগিজ ভাষায় করা। আর ৩. একজন নির্ভরযোগ্য লোকাল পার্টনার খুঁজে বের করা। এই ৩টা জিনিসই ঠিক করবে আপনার পণ্যটা বন্দরে গিয়ে কোনো ঝামেলা ছাড়াই ছাড় পাবে কিনা। কারণ সত্যি বলতে ব্রাজিলিয়ান কাস্টমস নিয়মকানুনের ব্যাপারে খুবই স্ট্রিক্ট। ওকে, তাহলে প্রথম সেকশনে আসা যাক। চলুন দেখি কোন কোন বাংলাদেশি পণ্য ব্রাজিলের বাজারে সবচেয়ে বেশি লাভজনক হতে পারে, মানে কোন পথে হাঁটলে সবচেয়ে বেশি লাভ করার সুযোগ আছে। এই টেবিলে সবচেয়ে সম্ভাবনাময় পণ্যগুলোকে সুন্দর করে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। দেখুন, টেক্সটাইল আর পোশাক তো আছেই, সাথে পাট বা চামড়ার মতো ন্যাচারাল প্রোডাক্ট, আবার ফ্রোজেন সি ফুড আর ফার্মাসিউটিক্যালসের মতো রেগুলেটেড পণ্যও আছে। এমনকি লাইট ইঞ্জিনিয়ারিং আর সফটওয়্যারেরও দারুণ সম্ভাবনা। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই লাভের মূল চাবিকাঠি হল কোয়ালিটি, ভালো ডিজাইন আর নিয়মকানুন কঠোরভাবে মেনে চলা। আচ্ছা, এবার সবচেয়ে বড় খাতটা নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক, তৈরি পোশাক বা আরএমজি। দেখুন, ব্রাজিলে শুধু সস্তা পণ্য পাঠিয়ে কিন্তু লাভ করাটা এখন কঠিন। আসল লাভটা আসবে মিড মার্কেট বা ভ্যালু প্রিমিয়াম কোয়ালিটির পণ্য থেকে। ব্রাজিলিয়ান বায়াররা কয়েকটা জিনিসের উপর খুব জোর দেন। সাইজিং যেন সবসময় একরকম হয়, কাপড়ের রং যেন পাকা হয়, আর ডেলিভারি যেন একদম সময় মতো হয়। আর হ্যাঁ, কিছু সার্টিফিকেশন তো লাগবেই, যেমন ISO ৯০০১ আর OEKTX। এগুলো বায়ারের কাছে পণ্যের কোয়ালিটি আর সেফটি নিয়ে একটা ভরসা তৈরি করে। এবার আসি দ্বিতীয় সেকশনে। এখন আমরা ব্রাজিলের বাজারের গেটকিপার বা প্রধান নিয়ন্ত্রক সংস্থাগুলোর সাথে পরিচিত হব। এদের নিয়মকানুন ঠিকমতো না বুঝলে কিন্তু সামনে এগোনো প্রায় অসম্ভব। প্রথমে আসছে মাপা, মানে ব্রাজিলের কৃষি মন্ত্রণালয়। সহজ কথায়, যে কোনো ধরনের উদ্ভিদ বা প্রাণী থেকে তৈরি পণ্য, যেমন ধরুন হিমায়িত মাছ, চিংড়ি বা পাটের জিনিস, রপ্তানি করতে হলে এই মাপার নিয়ম মানতেই হবে। এর জন্যে হেলথ সার্টিফিকেট বা ফাইটোস্যানিটারি সার্টিফিকেটের মতো ডকুমেন্টেশন একদম রেডি রাখতে হবে। এরপর আছে অ্যানভিসা, ব্রাজিলের হেলথ রেগুলেটরি এজেন্সি। ফার্মাসিউটিক্যালস, মেডিকেল ডিভাইস মানে স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো পণ্যের জন্য এরাই হলো প্রধান গেটকিপার। অ্যানভিসার অনুমোদন পাওয়া কিন্তু বেশ কঠিন। এর জন্য জিএমপি বা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সার্টিফিকেশন লাগে, আবার প্রত্যেকটা পণ্য আলাদা করে রেজিস্টারও করতে হয়। এই খাতে লাভ অনেক বেশি, তবে নিয়মকানুনও অনেক কড়া। এই স্লাইডটা পুরো বিষয়টাকে খুব সহজ করে দিয়েছে। মূলত কমপ্লায়েন্সের ৩টা প্রধান রাস্তা আছে। ১. সব ধরনের কনজিউমার গুডসের জন্য পর্তুগিজ লেবেলিং মাস্ট। ২. উদ্ভিদ বা প্রাণীজ পণ্যের জন্য MPA এর সার্টিফিকেট লাগবে। আর ৩. স্বাস্থ্য সম্পর্কিত পণ্যের জন্য অ্যানভিসার অনুমোদন লাগবে। একদম শুরুতেই নিশ্চিত হয়ে নিতে হবে যে কোনো পণ্যটা কোন রাস্তার আওতায় পড়ছে। আচ্ছা, নিয়মকানুন তো অনেক জানা হলো। এখন প্রশ্ন হলো, বাস্তবে কাজটা শুরু করতে হবে কিভাবে? এই তৃতীয় সেকশনে আমরা একটা ৮ ধাপের ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো। এটা ব্রাজিলের বাজারে ঢোকার জন্য একটা স্টেপ বাই স্টেপ কার্যকরী প্ল্যান। প্রথম ৪টা ধাপ হলো প্রস্তুতির পর্ব। সবার আগে পণ্যের সঠিক HS কোডটা বের করতে হবে এবং নিশ্চিত হতে হবে এটা মেপা নাকি আনভিসার অধীনে। ২ নম্বর, ঠিক করতে হবে যে কোনো লোকাল ডিস্ট্রিবিউটরের মাধ্যমে পণ্য পাঠানো হবে নাকি সরাসরি বায়ারের সাথে ব্যবসা করা হবে। ৩.
বায়ারের জন্য অপেক্ষা না করে আগে থেকেই একটা কমপ্লায়েন্স ফাইল গুছিয়ে ফেলুন। এতে সব টেস্ট রিপোর্ট, স্পেসিফিকেশন সব থাকবে। এটা কিন্তু বায়ারের কাছে একটা দারুণ প্রফেশনাল ইমেজ তৈরি করে। আর 4, পণ্যের ধরন অনুযায়ী সঠিক ম্যানেজমেন্ট সিস্টেম যেমন ISO 9001 বা HACCP চালু করতে হবে। এরপরে 4টি ধাপ হলো অ্যাকশনের। 5 নম্বর ধাপে স্বীকৃত কোনো সংস্থা থেকে অডিট করিয়ে সার্টিফিকেটগুলো হাতে নিয়ে নিন। 6, যদি পণ্য MAP এর অধীনে হয় তাহলে আমদানিকারকের সাথে হেলথ সার্টিফিকেটের টেমপ্লেট নিয়ে আগেভাগেই কথা ফাইনাল করে ফেলুন। 7, এনভেজার পণ্যের জন্য সার্টিফিকেশন আর রেজিস্ট্রেশনের সময়টা আগে থেকেই প্ল্যানে রাখতে হবে, কারণ এতে সময় লাগে। আর সবচেয়ে শেষে 8 নম্বর ধাপটা সবচেয়ে জরুরি। শিপমেন্টের আগে প্রতিটা লেবেল, প্রতিটা ডকুমেন্ট ডবল চেক করতে হবে যেন সবকিছু ব্রাজিল রেডি থাকে। একটা ছোট্ট ভুলের জন্য কিন্তু পুরো চালান বন্দরে আটকে যেতে পারে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চতুর্থ বিভাগ, দামের চেয়ে কৌশলী মুখ্য। এটাই হলো ব্রাজিলের বাজারে লম্বা সময় ধরে টিকে থাকার আসল মন্ত্র। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ জয়নাল আবেদিনের এই কথাটা পুরো আলোচনার সারমর্ম তুলে ধরে। উনি বলছেন, ব্রাজিলের বাজারে সাফল্য শুধু দাম দিয়ে আসে না, এটা নির্ভর করে স্ট্র্যাটেজিক্যালি পণ্য বাছাই, নিয়মকানুনের জন্য প্রস্তুতি আর সঠিক সার্টিফিকেশনের ওপর। এর চেয়ে পরিষ্কারভাবে আর বলা যায় না। দেখুন, ব্রাজিল শুধু একটা দেশ বা একটা বড় বাজার না, এটা পুরো দক্ষিণ আমেরিকায় ঢোকার একটা গেটওয়ে। আজকের এই আলোচনার পর আসল প্রশ্নটা হলো, বাংলাদেশের ব্যবসাগুলো কি এই বিশাল সুযোগটা নেওয়ার জন্য প্রস্তুত?